শিক্ষাঙ্গনের ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি আলোচনা করা হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাস নিয়ে। এখানে ওভারঅল ক্লাস 11 এবং 12 এর ওভারঅল সিলেবাস দেওয়া আছে। ওভারঅল কারিকুলাম স্ট্রাকচার কি থাকবে না থাকবে সেটা দেওয়া আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো এর আগের একটি ভিডিওতে আমি একটি পিপিটি পাঠিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেল শিক্ষা আন্দাজে। যদি কেউ মিস করে গিয়ে থাকো, ভবিষ্যতে কে কি সাবজেক্ট নেবে, কোন স্ট্রিমে গেলে তোমরা ভবিষ্যতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে, সেই সংক্রান্ত একটা পিপিটি ছিল। যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে ঝটপট আমার টেলিগ্রাম চ্যানেল শিক্ষাঙ্গনে জয়েন করে যাও। ওইখানে সেই পিপিটি প্রেজেন্টেশন তোমরা পেয়ে যাবে এবং একটি স্পষ্ট ধারণা তৈরি হবে। তো চলো দেখে নিই আজকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এ কি কি। আমি এখানে টোটাল 11 আর 12 এর ছোট ছোট করে আলোচনা করে, কিন্তু মূল আলোচনাটা হবে সেমিস্টার 1 এর সিলেবাসকে কেন্দ্র করে। আচ্ছা, এখানে 11 এর সেমিস্টার 1 এ দেখো, এখানে আছে শিক্ষার ভূমিকা, দর্শন ও সমাজবিজ্ঞান। শিক্ষার ভূমিকা বলতে এখানে সবার আগে যেটা আসবে হচ্ছে শিক্ষার অর্থ কি, কোন কোন শব্দ থেকে শিক্ষা শব্দটি এসেছে, তারপরে বিভিন্ন মনীষী শিক্ষার সম্বন্ধে তাদের মতবাদ কি, তারপর শিক্ষা ব্যাপক অর্থ, শিক্ষার সংকীর্ণ অর্থ এবং শিক্ষার পরিধি ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে হচ্ছে এই প্রথম চ্যাপ্টারে। দর্শন, এখানে কিন্তু ফিলোসফিরও একটা পার্ট থাকে শিক্ষার মধ্যে, এডুকেশনের মধ্যে। এখানে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন সম্বন্ধে আলোচনা করা হয়। ভারতীয় দর্শনের মধ্যে কি কোন কোন দর্শনগুলো থাকে? বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, আরো অনেকগুলো থাকে। আমি অতটা বিস্তারিত বুঝি না, বিস্তারিত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। পাশ্চাত্য দর্শনের মধ্যে যেমন থাকে হচ্ছে প্রয়োগবাদ, কমন যে তিনটে কমন পাশ্চাত্য দর্শন, ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, এই তিনটে কিন্তু থাকবেই থাকবে। আরো অনেক পাশ্চাত্য দর্শন আছে, সেগুলো পরে আলোচনা করা হবে। আর সমাজ বিজ্ঞান, সোশিওলজি, সমাজ কিভাবে সাহায্য করে শিক্ষার উন্নতির ক্ষেত্রে, সমাজ কি ভূমিকা পালন করে, এবং বিভিন্ন সমাজবিদ তারা শিক্ষা সম্বন্ধে কি কি মতবাদ প্রকাশ করেছেন, সেই সমস্ত কিছু আলোচনা করা হয় এই চ্যাপ্টারে। এটা গেল সেমিস্টার 1। সেমিস্টার 2 তে আছে মনোবিজ্ঞান। এখানে কিন্তু সাইকোলজি একটা পার্ট আছে। সাইকোলজি কিভাবে কানেক্টেড এডুকেশনের সঙ্গে, সাইকোলজি আমাদের মন, আমাদের মানসিক স্থিতি কি প্রভাব ফেলে আমাদের ওপর, মানুষের ওপর কি প্রভাব ফেলে, একটা মানসিক স্থিতি বা মানসিক অস্থিরতার কারণে তার কি কি সমস্যা হতে পারে, কি সমস্যা দেখা দিতে পারে, এবং সেই সমস্যার সম্মুখীন হলে সেখান থেকে সে কি করে বেরিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু আলোচনা করা হয়। বৃদ্ধি ও বিকাশ, কারণ আমাদের জীবনের সঙ্গে কিন্তু বৃদ্ধি বিকাশ কিন্তু আমরা খুব গভীরভাবে যুক্ত। বৃদ্ধি ও বিকাশ, বুদ্ধিমত্তা আরো একটা জিনিস, মনোবিজ্ঞানের মধ্যে আরো একটা জিনিস আছে, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, আইকিউ কোশেন্ট, এগুলো কিন্তু আলোচনা করা হয়। বৃদ্ধি ও বিকাশ আছে। তারপর ভারতীয় শিক্ষার ইতিহাস, এগুলো এইসব কিছু আলোচনা করা হয় হচ্ছে সেমিস্টার 2 তে। সেমিস্টার 3 তে আছে আধুনিক ভারতীয় শিক্ষা। আধুনিক ভারতীয় শিক্ষা মধ্যে শিক্ষা স্বাধীনতা পরবর্তীকালে কি কি কমিশন কমিটি তৈরি হয়েছিল, সেগুলো কি কি সুপারিশ করেছিল, তারপর আরো কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল শিক্ষার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। মহান শিক্ষাবিদ, মহান যত শিক্ষাবিদ আছে, ভারতীয় হোক পাশ্চাত্য দেশের হোক, সেই তাদের মতবাদ, তাদের জীবন দর্শন, তারা পাঠ্যক্রমকে কিভাবে তৈরি করতে বলেছেন, তাদের দৃষ্টি অনুযায়ী পাঠ্যক্রম কিরম হওয়া উচিত, তারপর শিক্ষণ পদ্ধতি কিরম হওয়া উচিত,
কিরকম হলে শিক্ষার্থীদের পক্ষে সেটা ভালো হবে, সেই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এখানে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটা এখনকার দিনে যে বিষয়টা নিয়ে ভীষণ চর্চা হয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। আর এখন কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের ওপর কিন্তু প্রচুর কাজ হচ্ছে কিন্তু এখন, এই সমস্ত আলোচনা করা হয় এখানে। সেমিস্টার 4-এ আছে শিক্ষণ মনোবিজ্ঞান, এডুকেশন সাইকোলজি, প্রযুক্তি, আইসিটি, শিক্ষাক্ষেত্রে আইসিটি ভূমিকা কি, কি ভূমিকা পালন করে, আইসিটি কে কিভাবে শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা যায়, এই সমস্ত কিছু আলোচনা করা হয়। আর হচ্ছে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স। এবার স্ট্যাটিস্টিক্স এর নাম শুনলে, হ্যাঁ এখানে স্ট্যাটিস্টিক্স, এখানে কিন্তু কিছু অঙ্ক আছে। এবার বুঝতে পারছি অঙ্কের নাম শুনলেই অনেকের একটু ভয় লাগে, অঙ্কটা শুনলেই ভয় পাওয়ার কিছু নেই, এখানে খুব সোজা সোজা অঙ্ক থাকে। যদি যদি একটু 2-3 বার যদি প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে অঙ্কগুলো অনায়াসে করতে পারবে। আর সেই সঙ্গে কিন্তু গ্রাফ থাকে, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও থাকে, ওগুলো প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। এরপর আসছে সেমিস্টার 1 শিক্ষার ভূমিকা ও দর্শন, গ্রুপ এ শিক্ষার পরিচয়। গ্রুপ এ গ্রুপ বি দুটো ভাগে ভাগ করা আছে। শিক্ষার অর্থ, সংজ্ঞা ও পরিধি, যেটা প্রথমেই আলোচনা করছিলাম শিক্ষার ভূমিকার মধ্যে। তারপর শিক্ষার লক্ষ্য, ব্যক্তিবাদী সমাজবাদী লক্ষ্য, সাংবিধানিক মূল্যবোধ। শিক্ষার উপাদান, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, পরিবেশ, এগুলো হচ্ছে শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান। এইগুলো না থাকলে কিন্তু শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। আবার শিক্ষার রূপ, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে। সংস্থা, শিক্ষা কি কি সংস্থা আছে, বিদ্যালয়, পরিবার, মিডিয়া, মাস মিডিয়া, গণমাধ্যম, ইন্টারনেট, গ্রন্থাগার, এগুলো কিন্তু এক ধরনের সংস্থা। নির্দেশক সংস্থা, কি কি নির্দেশক সংস্থা আছে, এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, ডায়েট বলতে ওই ওই ডায়েট মানে সেই নিউট্রিশনের ডায়েট না, এটা অন্য ডায়েট, কিন্তু ভুলিয়ে ফেলো না, ডায়েট ডিআইইটি, ইউজিসি, ইউনেস্কো, এগুলো হচ্ছে নির্দেশক সংস্থা। এরপর আসছি গ্রুপ বি, দার্শনিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা দর্শনের অর্থ, প্রয়োজনীয়তা। আবার ভারতীয় দর্শন, যেটা একটু আগেই বলছিলাম, দর্শনের চ্যাপ্টারে কিন্তু দু ধরনের দর্শনের ইয়ে থাকে, একটা ভারতীয় দর্শন মানে যেটা ভারতীয় দর্শন, যেটা একটু আগেই বলছিলাম, বেদান্ত দর্শন, ন্যায় দর্শন, বৌদ্ধ দর্শন, ইসলাম, এখানে ইসলামের কথাটাও উল্লেখ করা আছে, জৈন দর্শন কিন্তু থাকে, আস্তিক ও নাস্তিক। আস্তিক নাস্তিক এটা এটা কিন্তু দর্শনের মধ্যে এগুলো পড়ে, এটা ঠিক দর্শন বলবো না, আস্তিক আর নাস্তিক, এটা হচ্ছে আস্তিক হচ্ছে মানে যেসব দর্শন, যেসব ভারতীয় দর্শন বেদে বিশ্বাস করে। আর একবার বলছি, বেদ, বেদ তো সকলেই জানো আশা করি, আদিকালে পুরানো মানে আদি শ্লোক, যেটা মুনি ঋষিরা তারা নিজেরা উচ্চারণ করে করে যেটাকে তৈরি করেছেন, সেই বেদ। যারা যেসব ভারতীয় দর্শন বেদে বিশ্বাস করে, বেদকে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। আর নাস্তিক হচ্ছে কারা, যেসব ভারতীয় দর্শন বেদকে বিশ্বাস করে না, তারা নাস্তিকের মধ্যে পড়ে। পাশ্চাত্য দর্শন, আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, যেটা একটু আগেই বলছিলাম পাশ্চাত্য দর্শনের মধ্যে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আদর্শবাদ, যেটাকে ভাববাদও বলা হয়। ভাববাদ, আদর্শবাদ মানেটা কিন্তু কথাটা কিন্তু একই, আলাদা কিছু নয়। আদর্শবাদ বলা হয়, আদর্শবাদও বলা হয় ভাববাদকে। প্রকৃতিবাদ, ন্যাচারালিজম, প্রয়োগবাদ, প্র্যাগমাটিজম, আদর্শবাদ বা ভাববাদ, আইডিয়ালিজম, বাস্তববাদ, রিয়ালিজম, এগুলো হচ্ছে মূল পাশ্চাত্য দর্শন। আরো অনেক পাশ্চাত্য দর্শন থাকে, তবে ওগুলো যারা আরো উচ্চশিক্ষা স্তরে যারা পড়াশোনা করে, ওগুলো তাদের জন্য থাকে। এখানে স্কুলে বিদ্যালয় স্তরে অতটা থাকে না, 3-4টে পাশ্চাত্য দর্শনের উল্লেখ থাকে। শিক্ষা সমাজ বিজ্ঞানের অর্থ ও প্রয়োজনীয়তা, যেটা একটু আগেই বলছিলাম, সমাজ কি ভূমিকা পালন করে শিক্ষার উন্নতির ক্ষেত্রে। সমাজ আমাদের মানুষের ওপর, সাধারণ মানুষকে, মানুষের বিকাশে কিভাবে সাহায্য করে,
সাধারণ মানুষকে কিভাবে তৈরি করে ইত্যাদি, এটা নিয়ে একটা আলোচনা হয়। সামাজিক সংগঠন, সংস্কৃতি ও সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা, একটু আগে যেটা ছোট করে বলছিলাম, এই চ্যাপ্টারটা সেমিস্টার 1-এ আছে। আর সেমিস্টার 2টা এমনি আমি ছোট করে বলে দিচ্ছি, কিন্তু সেমিস্টার 2 এর ক্লাস পরে শুরু হবে। এমনি জাস্ট একটা ঝলক দিয়ে দিচ্ছি, এমনি জাস্ট একটা ছোট্ট করে বলে দিচ্ছি জাস্ট। আর সেমিস্টার 2-তে যেটা একটু আগে বলছিলাম, মনোবিজ্ঞান ও ভারতীয় শিক্ষার ইতিহাস, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ ও মানব আচরণের ভিত্তি, এই চ্যাপ্টারগুলো আছে। কি কি চ্যাপ্টার আছে জাস্ট শুনে নাও। মনোবিজ্ঞানের শাখা আচরণবাদ, মানে বিভিন্ন মনোবিদ যে তারা যে বিভিন্ন থিওরি গুলো দিয়েছিল, আচরণবাদ, গেস্টাল্ট থিওরি, মনোবিশ্লেষণ, সাইকো অ্যানালাইসিস থিওরি, অনুসন্ধান পদ্ধতি যেমন পর্যবেক্ষণ, এই একটা চ্যাপ্টার আছে। এখানে কিন্তু বিভিন্ন মনোবিদ তারা তাদের বিভিন্ন থিওরি গুলো নিয়ে আলোচনা করেছেন এই চ্যাপ্টারে তাদের থিওরি গুলোকে আলোচনা করা হয়েছে কিন্তু, ঠিক আছে। এবং তারা আরো কি কি শিক্ষা ক্ষেত্রে সেটাকে কিভাবে ব্যবহার করা যায় শিক্ষার ক্ষেত্রে, এবং কি সব মানে সপক্ষে বিপক্ষে অনেক রকম যুক্তিও আছে প্রত্যেকটা থিওরির ক্ষেত্রে। তো বিস্তারিত ক্লাসে আলোচনা করা হবে। একটা আছে অনুসন্ধান পদ্ধতি। কি কি অনুসন্ধান পদ্ধতি? পর্যবেক্ষণ, অবজারভেশন, পরীক্ষণ, এক্সপেরিমেন্ট, কেস স্টাডি। এইগুলো হচ্ছে কি বেসিক্যালি এইগুলো হচ্ছে কাউন্সিলিং বা বিভিন্ন একটা মানুষকে বোঝার বা জানার, যেটাই বলে থাকো না কেন, তার টেস্ট করা, তার মনের ভেতর কি চলছে, সে এখন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানসিক স্থিতি এখন কি অবস্থায় রয়েছে, সেইগুলো জানার জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করা হয়। বৃদ্ধি ও বিকাশের নীতি, বৃদ্ধি বিকাশ খুবই কমন, এটা আমরা একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসি। বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধি ও বিকাশে কি পার্থক্য, বৃদ্ধি ও বিকাশে কিছু নীতি থাকে, কি কি নীতি থাকে সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে ক্লাসে। বংশগতি ও পরিবেশের ভূমিকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৃদ্ধি ও বিকাশে বংশগতি আর পরিবেশ কি ভূমিকা পালন করে এবং আমাদের মানুষের সার্বিক বিকাশের জন্য বংশগতি আর পরিবেশের কি ভূমিকা আছে সেইটাও আলোচনা করা হয়। বিকাশের স্তর, বিকাশের কি কি স্তর আছে? শৈশব, বাল্য, কৈশোর, আর আরো একটা স্তর থাকে মানে যেটা বয়স্ক স্তর বা অ্যাডাল্ট স্টেজ যেটাকে বলা হয়, সেটা এখানে দেওয়া নেই। এই তিনটে স্তর আপাতত আছে। মাত্রা, সামাজিক, শারীরিক, মানসিক, আবেগিক, আবেগ, সামাজিক ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে মাত্রা, এই চ্যাপ্টারটা আছে। গ্রুপ ডি, আচ্ছা, ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, এখানে যেমন দেওয়া আছে প্রাচীন বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল? এখানে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এখানে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু চলে আসবে। তো সেই সময় শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি ছিল, কত বছর বয়সে শিক্ষা শুরু হতো, কত বছর বয়সে শেষ হতো, এবং কিভাবে জীবনযাপন করতো ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। মধ্যযুগ, মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইসলাম যুগের শিক্ষা ব্যবস্থা কি ছিল, এবং বিভিন্ন যে বাদশারা এসেছিল সেই সময়, সেই বাদশারা শিক্ষা ক্ষেত্রে কি অবদান রেখেছিল সেই সংক্রান্ত আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। তারপর আছে স্বাধীনতা পূর্ব, স্বাধীনতার আগে, স্বাধীনতার আগে শিক্ষার কি কি কমিশন কমিটি তৈরি হয়েছিল, কি কি অ্যাক্ট এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যেমন আছে চার্টার অ্যাক্ট 1813 সালে যে সনদ আইন, যেটা সবাই জানো তোমরা আশা করি বুঝতে পারবে, চার্টার অ্যাক্ট সনদ আইন যেটা হয়েছিল সেইটা। মেকলে মিনিট উডেড ডেসপ্যাচ 1854 হয়েছিল। তারপর হান্টার কমিশন 1882 সালে। স্বাধীনতার আগে যে কমিশন তৈরি হয়েছিল হান্টার কমিশন। স্যাডলার কমিশন 1917 সাল। সার্জেন্ট প্ল্যান 1944।
এই প্ল্যান, কমিটি, কমিশন ইত্যাদি ইত্যাদি এগুলো সব তৈরি হয়েছিল। সমাজ সংস্কারক, এবার সেমিস্টার 2-তে বিভিন্ন সমাজ সংস্কারকের নাম দেওয়া রয়েছে, যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুজন মনীষী কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন সমাজকে উন্নত করার জন্য, শিক্ষাকে উন্নত করার জন্য, এবং সর্বোপরি নারীদেরকে লাঞ্ছনা থেকে, নারীদের যে তখনকার সেই যুগে নারীদেরকে যেভাবে অত্যাচার করা হতো, নারীদেরকে মানুষ বলে গণ্য করা হতো না, নারীরাও যে মানুষ, তাদেরও কিছু ভালো লাগা থাকতে পারে, তাদেরও কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে, তাদেরও যে অধিকার আছে নিজের মতন করে জীবন যাপন করার, নিজের মতন করে বাঁচার, সেই অধিকার, সেই কি বলবো ব্যবস্থা বা সেই নিয়ে যে একটা আলোড়ন তৈরি হয়েছিল, সেই আলোড়নের পেছনে কিন্তু এই দুজন মহান মনীষী কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং সর্বোপরি রাজা রামমোহন রায় এই যে তখনকার দিনে স্বাধীনতার আগে সতীদাহ প্রথা খুব হতো, যেখানে সবাই আশা করি জানেন যে সতীদাহ প্রথা কি ছিল, তাও আমি ছোট করে বলে দিচ্ছি যে তখনকার দিনে খুব মেয়েদেরকে খুব অল্প বয়সে, হয়তো 10 কি 12 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো একজন খুব বয়স্ক মানুষের সঙ্গে। এবার একজন বয়স্ক মানুষ আর কতদিন বাঁচবে, কোনো না কোনো একটা সময় তার তো শেষ, তো অন্তিম সময়টা তো আসবে। তো এবার যখন সেই বয়স্ক মানুষটিকে দাহ করা হতো, তার সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই জানবে যে সেই ছোট মেয়েটিকেও দাহ করে দেওয়া হতো। এই ছিল সতীদাহ প্রথা, এবং এই সতীদাহ প্রথা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অপরদিকে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ক্ষেত্রে যেমন উন্নত করেছিলেন, বাংলা ভাষাকে যেমন তিনি আরো সমৃদ্ধ করেছিলেন। কারণ আজকে আমরা যে বাংলা ভাষা বলতে পারছি বা বাংলা ভাষা যে লিখতে পারছি, বাংলা ভাষা নিয়ে যে এত যে চর্চা হয় চারিদিকে, এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এই মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্য। কারণ আজকে এই মনীষীরা যদি, এই মহান মানুষেরা যদি না থাকতেন, আমরা বাংলা ভাষা সম্বন্ধে যেমন, বাংলা ভাষার সঙ্গে যেমন পরিচিত হতেও পারতাম না, তেমনি আমরা নারীরা মাথা উঁচু করে কিন্তু দাঁড়াতে পারতাম না, আমরা বাঁচতে পারতাম না। তাই আজকে তারা যদি আমাদের হয়ে যদি প্রতিবাদ না করতেন, তাহলে আমরা নারীরা আজকে এরকমই সেই স্বাধীনতার পুরোনো দিনের মতো, স্বাধীনতার আগে যেরকম অত্যাচার সহ্য করতে হয়েছে সেরকমই অত্যাচারিত হতে হতো। তো এক গুরুত্বপূর্ণ অবদান তারা রেখে গেছে আমাদের জন্য এবং সমগ্র ভারতবাসীর জন্য, সমগ্র জনগণের জন্য এবং গোটা বিশ্ববাসীর জন্য। শিক্ষার ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই, দুই স্তরেই তারা কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া মহিলাদের শিক্ষার ক্ষেত্রে কি অবদান নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই না, মেয়েদের জন্য স্কুল পর্যন্ত তৈরি করেছিলেন এবং আরো অনেক ব্যবস্থা উনি নিয়েছিলেন মহিলাদের জন্য। তো সেগুলো ক্লাস যখন শুরু হবে তখন আলোচনা করা হবে। সাবিত্রীবাই ফুলে ইনিও একজন কিন্তু মহান ব্যক্তিদের মধ্যে ইনিও একজন। সাবিত্রীবাই ফুলে ইনিও কিন্তু তখন পুনেতে, মানে এখন যেটা আমরা পুনে বলে জানি যে রাজ্যটিকে, ভারতবর্ষের মধ্যে যে মহারাষ্ট্র পুনে এখন যেটা সবাই জানে, তখন হয়তো নামটা অন্য ছিল, যাই হোক সেখানেও কিন্তু এইরকম মানে উনি বিধবা বিবাহ বা নারীদের উপর যে অত্যাচার হতো, বিশেষ করে যারা দলিত সম্প্রদায়ের নারী ছিলেন তাদের উপর যে অসহনীয় অত্যাচার হতো, সেই অসহনীয় অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং নারীদের জন্য অনেক উন্নয়নমূলক পদক্ষেপ, উন্নয়নমূলক কাজ, যেটাই হোক, কাজ বলো পদক্ষেপ বলো যেটাই বলো, অনেক উনি পদক্ষেপ নিয়েছিলেন
এবং সেই সঙ্গে নারীদের শিক্ষার ব্যবস্থাতেও নারী শিক্ষার ক্ষেত্রেও এক অগ্রণী ভূমিকা পালন করে গেছে। এই হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এ কি কি চ্যাপ্টার আছে সেইগুলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, এই পর্যন্তই আজকের আলোচনা থাকুক। পরবর্তী ভিডিওতে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ক্লাস যখন শুরু করা হবে তখন বিস্তারিত আলোচনা করা হবে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটি লাইক অবশ্যই দিয়ে দিও। ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।